জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনা। বহু বছর পর গুলশানে নিজ বাসায় ঈদ উদযাপন করছেন বেগম খালেদা জিয়া। একান্ত সময় কাটাবেন পরিবারের সদস্যদের নিয়ে, নেতাকর্মীদের সঙ্গেও করবেন শুভেচ্ছা বিনিময়। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন, উপযুক্ত সময়ের রোডম্যাপ দেবে ইসি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাইয়ের ঘোষণা হবে সনদ। ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য বিএনপি নেতাদের। সন্তোষ প্রকাশ জামায়াতের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে দ্বিমত নেই এনসিপির। এবং ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম, বুকিং হয়ে গেছে কক্সবাজার, সিলেট, বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসোর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের বরণে নানা প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে এরিন আয়াত। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়। নামাজ আদায় করে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:30টায় ঈদগাহ ময়দানে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ নামাজ আদায় করেন। ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী একটি পৃথিবী গড়ার প্রার্থনা করেন মুসল্লিরা। পরে প্রধান উপদেষ্টা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদ জামাতের আনুষ্ঠানিকতা। নামাজ আদায় করে কোলাকুলি ও কুশল বিনিময়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। আল্লাহর কাছে দেশের শান্তি চাই, মঙ্গল চাই। আমাদের জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। আমার কাকুর সাথে কিন্তু এইখানকার নামাজের যেটা অনুভূতি, এটা অন্য কোথাও পাওয়া যায় না। দেশে শান্তিময় হয়ে উঠুক, এই আমার প্রত্যাশা। এই যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা সেটাই প্রত্যাশা করি যে প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, সকাল 7:30টায় ঈদের জামাত জাতীয় ঈদগাহ ময়দানে, সেটি একটু আগে সম্পন্ন হয়েছে। যে জামাতে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিচিত মানুষজন। এই একটু আগে সেই ঈদের জামাত সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটু আগে সেখান থেকে এই ঈদগাহ ময়দান থেকে বের হয়েছেন। বের হওয়ার পর এখন প্রধান উপদেষ্টার যে সিকিউরিটি যারা নিয়ন্ত্রণ করেন, এসএসএফ এর পক্ষ থেকে আসলে সিগন্যাল দেওয়া হয়েছে এবং তিনি চলে যাওয়ার পর এখন মুসল্লিরা আসলে বের হচ্ছেন। এখন মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি সৌহার্দ্য বিনিময় করছেন। তারা বলছেন যে ঈদের যে আনন্দ, এই যে সৌহার্দ্য সম্প্রীতি, তা আসলে সারা বছর অটুট থাকুক। এই অটুট থাকার মাধ্যমে বাংলাদেশে সারা বছর শান্তি, সমৃদ্ধি এবং ঈদের যে আনন্দ সেটি আসলে বিরাজ করুক। এখানে উৎসব শুরু হয়েছে। মানুষ নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন, কোলাকুলি করছেন। এর আগে জামাতের নামাজের শেষের পরে দেশ জাতির সমৃদ্ধি কামনায় সেখানে আসলে দোয়া কামনা করা হয়েছে। মানুষ এখন বাড়ির পথে একে অপরের সঙ্গে সবাই আসলে কোলাকুলি এবং আলিঙ্গন করছেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে ঈদের অন্যতম আরেকটি প্রধান জামাত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। فمن
দ্বিতীয় জামাত যেটি বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই দ্বিতীয় জামাতের যে নামাজ পর্ব সেটি শেষ হয়েছে। এখন আসলে খুতবার যে পর্বটি রয়েছে সেই পর্বটি শুরু হবে। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় যে ঈদুল আজহার জামাত বাইতুল মোকাররমের সেটি শেষ হবে। আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় জামাত শেষে তৃতীয় জামাতে যারা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু ইতোমধ্যে বাইতুল মোকাররমের এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি জামাতই আসলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করছেন এবং নামাজের শেষে যে খুতবা এবং পরবর্তীতে দোয়ার মাধ্যমে তারা কিন্তু ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি বৈষম্যহীন সমাজ যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন, তাদের দোয়ার মাধ্যমে সেটি তুলে ধরছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে ঈদুল আজহার যে দ্বিতীয় জামাত, সেই দ্বিতীয় জামাতের সর্বশেষ খবরাখবর। আমরা ঈদুল আজহার জামাতের সর্বশেষ জানছিলাম সহকর্মী শাকির আহমেদ এবং নাজমুল সালেহের কাছ থেকে। গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন একান্ত সময়। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের সিনিয়র নেতাদের সঙ্গেও। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে কোরবানিও দেয়া হবে ফিরোজায়। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়ে গেছে বেগম জিয়ার। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদ উল ফিতর উদযাপন করেছেন লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায়। এবারের ঈদুল আজহা কাটবে গুলশানের বাসা ফিরোজায়। বহু বছর পর উন্মুক্ত পরিবেশে ঢাকায় নেতাকর্মী মুখর ঈদ কাটাবেন বেগম জিয়া। জিয়া পরিবারের কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া স্বজনদের সঙ্গে পারিবারিক সময় কাটাবেন। মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার সহ নিকট আত্মীয়রা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সাথে উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করছেন, তাদের সবার শুভেচ্ছা বিনিময় করবেন। দুই পুত্রবধূকে নিয়ে 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, উপযুক্ত সময় নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ দেবে ইসি। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে পরাজিত শক্তি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সংস্কার, বিচার আর নির্বাচন, এই 3 ম্যান্ডেটের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারের বড় দায়িত্ব একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর শান্তিপূর্ণ ভোটের আয়োজন। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের
প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, কল্যাণমুখী দেশ গড়তে ঐক্যমত্য কমিশনের সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে আগামী জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করা হবে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। ফ্যাসিবাদী আমলে ধ্বংস হওয়া অর্থনীতিকে সচল করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি। মানবিক করিডোর বিষয়টি ভিত্তিহীন হলেও গুজব ছড়াচ্ছে পরাজিত শক্তি। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে। এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পরাজিত শক্তি ও তার দেশি বিদেশি দোসরদের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টা ভোটার রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে জামায়াত, ইবি পার্টি ও ইসলামী আন্দোলন। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে আপত্তি নেই, তবে এই ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। গত কয়েক মাস ধরে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল বিএনপি ও সমমনা দলগুলো। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, মতপার্থক্য ও টানাপোড়েন দেখা দেয়। নারী পুরুষ। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। এরপর একে একে আসতে থাকে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, তবে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের পর। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। তবে মোদ্দা কথাই বলতে পারি, আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে আপত্তি নেই। সম্ভাব্য উনি একটি বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিনে হবে, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে। তো এটা যদি এই ধাপে এটা এগোয় তাহলে আমরা মনে করি এটা ইতিবাচক, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটিও এই সময়ের মধ্যে হবে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, সেই কাজগুলো যাতে দ্রুতর মধ্যে শুরু করা হয়। প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমিরের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় আশ্বস্ত হয়েছে জাতি। সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নেবে এমন আশা প্রকাশ করেছেন দলটির আমির শফিকুর রহমান। এদিকে রোডম্যাপ ঘোষণার জন্য এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে এবি পার্টি। সন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস। এপ্রিলে প্রতিকূল আবহাওয়া, পাবলিক পরীক্ষা এবং এর আগে রোজার কারণে নির্বাচনের জন্য সময়টা কতটুকু অনুকূল ও বাস্তবসম্মত হবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা করা ইতিবাচক বলে মনে করে দলটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে দেশে ফিরে প্রধান উপদেষ্টার ভাষণে হতাশা প্রকাশ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, জাতির যা আশা করেছিল ভাষণে তা মেলেনি। একই সুর ছিল দলটির স্থায়ী কমিটির বৈঠকেও। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ক্ষুব্ধ বিএনপি। ডিসেম্বরের মধ্যেই ভোট চায় দলটি। 13 মে চোখের চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। জানালেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে। বিএনপি যা চেয়েছিল সেটা হয়নি। আমরা সবসময় বলে এসেছি যে আমরা দ্রুত নির্বাচন চাই। প্রফেসর ডক্টর ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এতে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ঘোষণা আসছে সে বিষয়ে পার্টি সিদ্ধান্ত নেবে। আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এই বিষয়ে অফিসিয়াল যে আপনার মন্তব্য সেটা আমাদের পার্টির সিদ্ধান্তের পরে আপনাদেরকে জানানো হবে। এর আগে রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী বিবৃতিতে বলা হয়, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগ সত্ত্বেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা মানুষকে হতাশ করেছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকারের পক্ষ থেকে সকল দলের ঐক্যমতের কথা বলা হলেও তা বাস্তবে ঘটছে না। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব বাস্তবসম্মত না উল্লেখ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আজ 11 জিলহজ, হজের চতুর্থ দিন। প্রতি বছর হাজিরা মিনা প্রান্তরে জামারাতে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেন। 10 জিলহজ বড় জামারায়, 11 ও 12 জিলহজ 3 জামারাতে পাথর নিক্ষেপ করেন তারা। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার সময় শয়তান যখন প্ররোচনা করার চেষ্টা করে, তখন তাকে পাথর নিক্ষেপ করেন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শয়তান থেকে বাঁচার এই প্রচেষ্টাকে স্মরণ করে প্রতি বছর শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। হাজিদের সাফা মারওয়ায় সাই, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, জামারাতে পাথর নিক্ষেপ এবং যারা হাজি নন তাদের উপর পশু কোরবানির আমল জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটি হযরত ইব্রাহিম, হযরত হাজেরা ও হযরত ইসমাঈল আলাইহিমুস সালামের ত্যাগ ও চেষ্টার দৃষ্টান্ত। হাজিদের এসব কার্যাবলীর কারণ বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার মধ্যে সাই এবং জামারাতে পাথর নিক্ষেপের বিধান আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে আসা হাজিরা এই বিধানগুলো পালন করে দলে দলে আল্লাহ তাআলার জিকিরে শামিল হন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। দিনাজপুরের গৌড়ের শহীদ বড় ময়দানে চলছে ঈদের জামাত, সরাসরি যাচ্ছে সেখানে। এই আমাদের এই আনুষ্ঠানিকতার মধ্যে কোনো ধরনের অশ্লীলতা রাখা যাবে না। আর এই আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টি করতে হবে। আমাদের সমস্ত আয়োজনের মধ্যে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, একে অপরের কল্যাণ কামনা করতে হবে। এটি হচ্ছে দুটা দিক, কুরবানি এবং ঈদের যে আনুষ্ঠানিকতা। এ বিষয়ে এটাই ছিল আমার আপনাদের প্রতি আহ্বান। আমরা যেন আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনারা আমরা সবাই মিলে এই শিক্ষা নিয়ে বাকি জীবনে, বাকি কর্মময় জীবনে যেন পালন করতে পারি। সবাইকে আন্তরিক সালাম জানিয়ে, সবাইকে আবার ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ধন্যবাদ পুলিশ সুপার মহোদয় স্যারকে। সম্মানিত মুসল্লিবৃন্দ যারা বাহিরে রয়েছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটু মেহেরবানি করে দ্রুত মাঠের মধ্যে প্রবেশ করতে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। 8:30 হয়ে গিয়েছে,
সম্মানিত মুসল্লিবৃন্দ যারা বাহিরে রয়েছেন অতি দ্রুত এসে কাতারের সাথে সামিল হয়ে যাবেন। আছে দিনাজপুরের শহীদ ময়দানে। বলা হয়ে থাকে যে এই মাঠটি ঈদগাহ ময়দানটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ঈদগাহ ময়দান এবং প্রতি বছরই কিন্তু লাখ লাখ মুসল্লি এখানে আসেন তাদের ঈদের নামাজ আদায় করবার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য। আজকে কিন্তু আর কিছুক্ষণ পরে কুরবানি ঈদের যে জামাত, ঈদুল আজহার যে জামাত, সে কিছুক্ষণ পরে আর সেই জামাতটি শুরু হবে। এবং আমরা যেটি দেখছি যে সকাল থেকে কিন্তু যারা সাধারণ মুসল্লি তারা কিন্তু এই ময়দানে কিন্তু আসতে শুরু করেন এবং আমরা যেটি দেখছি যে অনেক মুসল্লি কিন্তু প্রায় লাখ খানেক মুসল্লি এখানে এসেছেন। তারা কিন্তু সকাল থেকেই বসে আছেন এই ময়দানে নামাজ আদায় করবার জন্য। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যারা শুধু দিনাজপুর নয়, দিনাজপুরের বাইরেরও অনেক জেলা থেকে, জামালপুর, গাইবান্ধা, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মুসল্লিরা এই মাঠে এসেছেন নামাজ আদায় করবার জন্য। এবং তারা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য, যেহেতু এটি আসলে দেশের সর্ববৃহৎ একটি ঈদ জামাত, সর্ববৃহৎ একটি ঈদ ময়দান, সেই ঈদ ময়দানে তারা আসলে নামাজ করবার জন্য আসলে তারা দীর্ঘদিন ধরে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের জন্যই তারা এখানে এসেছেন। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ যারা মুসল্লি তারা এখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন ঈদ জামাতের জন্য এবং তারা বলছেন আল্লাহর সন্তুষ্টি, ঈদের জামাত শেষে তারা কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর কিছুক্ষণ পরেই আসলে ঈদের যে জামাত আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ যারা মুসল্লি তারা কিন্তু শুধু আজকে নয়, আজকের গতকাল থেকে কিন্তু তারা এই দিনাজপুরে এসে আছেন, বিভিন্ন হোটেলে তারা কিন্তু উঠেছেন যারা দিনাজপুর জেলার বাহির থেকে এসেছেন। এবং সাধারণ যারা মুসল্লি যারা দিনাজপুরের আশেপাশে থেকে এসেছেন তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে এই রোদকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে বসে আছেন। এবং আজকের এই যে ঈদ জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আছে প্রতিটি প্রায় 17টি গেট আছে এই ময়দানে ঢুকবার জন্য। সেই 17টি গেটে কিন্তু মেটাল ডিটেক্টর রয়েছে সব ধরনের নিরাপত্তা জোরদার করবার জন্য। এবং নিরাপত্তা চৌকিতে কিন্তু র্যাব আছে, পুলিশ আছে এবং আনসার বাহিনী রয়েছে। তারা কিন্তু সকলেই কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করবার জন্য কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু নিরলসভাবে কাজ করছে। এবং আমরা যেটি দেখছি গত কয়েকদিন ধরেই কিন্তু এই যেহেতু এটি আসলে এই দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ঈদগাহ ময়দান, সে কারণে কিন্তু এই ময়দানের যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু চলেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ঈদের জামাতের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আর কিছুক্ষণ পরে কিন্তু ইমাম সাহেব কিন্তু নামাজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করবেন। এবং আমরা যেটি এখন পর্যন্ত জানি যে আজকের এই গোরে শহীদ ময়দানে যিনি নামাজ পড়াবেন তিনি আসলে আমরা এখনই নামাজ শুরু করব। মৌলানা মাহফুজুর রহমান তিনি আসলে আজকের এই গোরে শহীদ ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন। জামাতের আনুষ্ঠানিক কথা আসলে এখন থেকেই শুরু হচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু যে জামাত সেই জামাত কিন্তু শুরু করবেন ইমামের তাকবীরের মাধ্যমে। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে সাধারণ যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু আসলে দাঁড়িয়ে পড়েছেন। আর কিছুক্ষণ পরেই ইমামের তাকবীরের মাধ্যমে কিন্তু আসলে আজকের এই যে ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা, ঈদুল আজহার যে জামাত সর্ববৃহৎ এই ঈদগাহ ময়দানে সেটি কিন্তু আসলে শুরু হবে। এখন কিন্তু আসলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু এই যে ঈদ জামাতে এখনো যারা দূর দূরান্ত আসছেন তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, তারা কিন্তু সকলে প্রস্তুতি নিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই ইমামের যে তাকবীর সেই তাকবীরের সাথেই আসলে তারা নামাজ শুরু করবেন। এবং আজকের এই যে দিনাজপুর গোরে শহীদ যে ময়দান রয়েছে সেই ময়দান আমরা কিন্তু যেটি জানি যে এটি প্রায় 22 থেকে 23 একরের একটি জায়গা। এবং এই যে জামাতটি এখানে কিন্তু 2017 সাল থেকে টানা আসলে এত সর্ববৃহৎ ভাবে নামাজ আদায় করা হয়। এবং শুধু দিনাজপুর জেলা নয় কিংবা রংপুর বিভাগ নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা তারা কিন্তু এই যে ঈদের জামাতে আসলে আসেন এবং তাদের যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে নামাজ সেই নামাজ তারা আদায় করেন। এবং আজকেও আমরা দেখছি যে অনেক মানুষ আসলে এখানে এসেছেন। অনেক মানুষ এই ঈদ জামাতটিতে প্রায় 5 থেকে 6 লাখ মানুষ কিন্তু আসলে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আজকে হয়তোবা ঈদুল ফিতরের মতো অত মানুষ না হলেও এখন নামাজ শুরু হয়েছে, আমরা নামাজ শুরু।
আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের ঈদ জামাত থেকে। দেখছেন সকালের সময়ের সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। 1899 সালের পর সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড করল জাপান। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 2024 সালে জাপানে 6,86,061 শিশুর জন্ম হয়েছে, যা গত বছরের তুলনায় 5.7% কম। অপরদিকে 1899 সালের পর প্রথমবারের মতো এক বছরে নতুন শিশু জন্মের সংখ্যা 7 লাখের নিচে নেমে এসেছে। জাপানে গত 16 বছর ধরে জন্মহার ক্রমাগত নিচে নামছে। নতুন শিশুর জন্ম কমে যাওয়ায় দেশটিতে এখন বৃদ্ধের সংখ্যাই বেশি, যার প্রভাব পড়তে শুরু করেছে জাপানের অর্থনীতিতে। সকালের সময় শেষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়। বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনা, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা। আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন উপযুক্ত সময় রোডম্যাপ দেবে ইসি। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণা হবে সনদ। এবং ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য বিএনপি নেতাদের। সন্তোষ প্রকাশ জামায়াতের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে দ্বিমত নেই এনসিপির। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।